রাফায় স্থল অভিযান শুরুর ইঙ্গিত, তেল আবিবে আশ্রিত ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ। কেরেম শালম ক্রসিংয়ে হামাসের হামলায় 3 ইসরায়েলি সেনার মৃত্যু। ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হিজবুল্লাহর সিরিজ হামলা, ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনা। তেল আবিবের হামলায় লেবাননে 4 বেসামরিক নাগরিকের মৃত্যু। ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে কাল 12 রাজ্যে ভোট। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম। ভাগ্য নির্ধারণ হবে হেভিওয়েট প্রার্থী অমিত শাহ। শিরোনাম দিচ্ছি, এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। আন্তর্জাতিক মহলের আহ্বান অনুরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাফায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যে কোনো সময় শুরু হবে অভিযান। এরই মধ্যে রাফা থেকে সরে যাওয়ার জন্য আশ্রিত ফিলিস্তিনিদের নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। মিশরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই নতুন এই অভিযানে হুমকি দিল ইসরায়েল। যুদ্ধবিরতি না হওয়ার জন্য হামাসকে দায়ী করলেও হামলা চলমান রাখতে নানা টালবাহানা করছে দেশটি। গেল 7 মাসের অভিযানে নির্বিচারে গাজাবাসীদের হত্যা করেছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনের নির্দেশেই জীবিতরা আশ্রয় নেয় সীমান্ত শহর রাফায়, যার আয়তন মাত্র 64 বর্গ কিলোমিটার, অথচ আশ্রিত 15 লাখ ফিলিস্তিনি। এবার এলো সেই শহরও খালি করার আলটিমেটাম। সামাজিক মাধ্যমে একটি গ্রাফিক্স প্রকাশ করেছে আইডিএফ। লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে রাফা। জানানো হয়েছে যে কোনো মুহূর্তে হতে পারে স্থলাভিযান। অবশ্য গ্রাফিক্সের নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত হয়েছে খান ইউনিস এলাকা। দ্রুত আশ্রিতদের সরতে বলা হয়েছে সেখানে। মানবাধিকার সংস্থাগুলো বলছে রাফায় স্থলাভিযান চালালে সেটি হবে নিকৃষ্ট উদাহরণ। বিশ্ব দেখবে চরম মানবিক বিপর্যয়। গেল কয়েক মাস ধরেই ইসরায়েলকে থামানোর চেষ্টা করছে বিভিন্ন মহল। তবে সব উদ্যোগকে বুড়ো আঙুল দেখাচ্ছেন নেতানিয়াহু। কায়রোতে গেল 2 দিনের আলোচনাও ভেস্তে গেল তেল আবিবের বাধায়। যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের আচরণ উদ্বেগজনক। প্রকৃতপক্ষে তারা কোনো সমাধানে আসতে চায় না। সুতরাং খুব শিগগিরই রাফায় শুরু হবে স্থলাভিযান। পুরো গাজায় চালানো হবে চিরুনি অভিযান। শুরু থেকেই রাফায় স্থলাভিযানের হুমকি দিচ্ছেন নেতানিয়াহু। আবারও স্পষ্ট করলেন অবস্থান। জানান পৃথিবীর কোনো শক্তিই থামাতে পারবে না ইসরায়েলকে। 8 দশকে আগে যখন ইহুদিদের নির্বিচারে হত্যা করা হয়, সে সময় কেউ বাঁচাতে আসেনি। বহু বছর পর আবারও অত্যাচারীরা চালাচ্ছে দমনপীড়ন। কিন্তু পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না ইসরায়েলকে। অস্তিত্ব রক্ষায় যুদ্ধ চালিয়ে যেতে হবে। একঘরে হতে হলেও আপত্তি নেই। স্থলাভিযানের প্রস্তুতির পাশাপাশি রাফা ঘিরে অব্যাহত ইসরায়েলের বিমান হামলা। রোববার রাতভর তাণ্ডবে প্রাণ গেছে 22 ফিলিস্তিনির। সোমবারও থেমে থেমে চলছে গোলাবর্ষণ। বিধ্বস্ত হয়েছে বহু ভবন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। রাফা থেকে কেরেম শালম ক্রসিংয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাস। প্রাণ গেছে 3 ইহুদি সেনার। আরও 10 জন আহত হয়েছে। হামলা একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। এই ঘটনার জেরে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে ক্রসিংটি। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ এর দাবি, রাফা থেকে ছোড়া হয়েছে 10টি রকেট। হামলাস্থল থেকে ইসরায়েলি শহরটির দূরত্ব 3.5 কিলোমিটার দূরে। বেসামরিক একটি আশ্রয় কেন্দ্রের মাত্র 350 মিটার দূরত্ব থেকে হামলা চালিয়েছে হামাস, এমন কথাও জানায় আইডিএফ। জবাবে রাফায় হামাসের 2টি স্থাপনায় হামলা চালায় তেল আবিব। নেতানিয়াহু প্রশাসনের অভিযোগ, সাধারণ মানুষকে ঢাল বানিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বেসামরিকদের অবস্থান ব্যবহার করছে হামাস। গাজায় ত্রাণ প্রবেশে চালু থাকা হাতে গোনা ক্রসিংগুলোর একটি কেরেম শালম। পাল্টাপাল্টি হামলায় চরম উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। রোববার ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা আর আবাসিক এলাকার। এর আগে তেল আবিবের হামলায় প্রাণ হারায় লেবাননের 4 নাগরিক। মুহুর্মুহু ছোড়া হচ্ছে রকেট, ভেসে আসছে সাইরেনের শব্দ। রোববার এভাবে ইসরায়েলি হামলার জবাব দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এলাকা লক্ষ্য করে ছোড়া হয় কাতিউসা ও ফালাক রকেট, যার বেশিরভাগই আঘাত হানে আবাসিক এলাকায়। পরে আরও ডজনখানেক রকেট ছোড়া হয় ইসরায়েলের সীমান্তবর্তী বিভিন্ন সামরিক স্থাপনা আর বহর লক্ষ্য করে।
তবে পাওয়া যায়নি হতাহতের কোনো খবর। ইসরায়েলি বাহিনী জানায় 40টির মতো রকেট ছোড়া হয়েছে লেবানন থেকে, যার মধ্যে ধ্বংস করা হয়েছে বেশ কিছু। অপরদিকে 10 দফা হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এর আগে একই দিনে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালায় তেল আবিব। এতে প্রাণ হারান একই পরিবারের 4 সদস্য। আহত হয় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা তুঙ্গে। প্রায় প্রতিদিনই হচ্ছে সংঘাত। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন 350-ও বেশি লেবানিজ, যাদের বেশিরভাগই হিজবুল্লাহর সদস্য। অন্যদিকে লেবাননের হামলায় এ পর্যন্ত 22 জন ইসরায়েলি সামরিক সদস্য ও বেসামরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার কার্যালয়ে তল্লাশি চালিয়েছে দেশটির সেনারা। জব্দ করেছে ক্যামেরা সহ বিভিন্ন সরঞ্জাম। তেল আবিবের পদক্ষেপের নিন্দা জানিয়ে আইনি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে কাতার ভিত্তিক চ্যানেলটি। এর আগে দেশের নিরাপত্তার জন্য হুমকি দাবি করে ইসরায়েলে আল জাজিরার নেটওয়ার্ক বন্ধ করে দেয় নেতানিয়াহু প্রশাসন। তেল আবিব সম্প্রচারে বাধা দিলেও গাজার সংবাদ সংগ্রহ বন্ধ না করার ঘোষণা দিয়েছে গণমাধ্যমটি। সাদা পোশাকে ইসরায়েলি কর্মকর্তারা হানা দেয় পূর্ব জেরুজালেম আল জাজিরার কার্যালয়ে, চালায় তল্লাশি অভিযান, জব্দ করে ক্যামেরা সহ নানা সরঞ্জাম। রোববার ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বন্ধ ঘোষণা করা হয় আল জাজিরার সম্প্রচার। ব্লক করে দেয়া হয় ওয়েবসাইট। এক বিবৃতিতে বলা হয়, গাজায় যতদিন তেল আবিবের অভিযান চলবে ততদিন বন্ধ থাকবে চ্যানেলটির সম্প্রচার। ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দেয়া হয় আল জাজিরাকে। আল জাজিরার সাংবাদিকরা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। আইডিএফ এর সেনাদের বিরুদ্ধে উস্কানি দেয় তারা। আমাদের দেশ থেকে হামাসের মুখপাত্র অপসারণের সময় এটা। যোগাযোগ মন্ত্রীকে ধন্যবাদ ব্যবস্থা নেওয়ার জন্য। পেশাদারিত্বের নীতিমালা লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আল জাজিরা কর্তৃপক্ষ। তেল আবিবের এই পদক্ষেপকে রাজনৈতিক সিদ্ধান্ত আখ্যা দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণাও দিয়েছে। এটা স্পষ্ট হলো, গাজায় কি হচ্ছে তা ইসরায়েল ও পশ্চিম তীরে জানতে দিতে চায় না তারা। পেশাদারিত্ব ইস্যু নয়, বরং এর পেছনে রাজনৈতিক কারণ জড়িত। তারা সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দিচ্ছে, দর্শকদের কাছে সত্য পৌঁছাতে দিচ্ছে না। আমাদের আইনি টিম এই পদক্ষেপের বিরুদ্ধে লড়বে। ইসরায়েলের কার্যক্রম বন্ধ হলেও গাজার সংবাদ সংগ্রহ বন্ধ করবে না আল জাজিরা, চালিয়ে যাবে নিরপেক্ষ পরিবেশনা, এমন ঘোষণা জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যমটির। এই পদক্ষেপ মানবাধিকার ও তথ্য অধিকারের লঙ্ঘন। বিশ্বজুড়ে দর্শকদের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার অধিকার আছে আল জাজিরার। ইসরায়েলের হুমকি, গ্রেফতার, সাংবাদিক হত্যা আমাদের সংবাদ সংগ্রহে বাধা দিতে পারবে না। গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে 140 জনের বেশি সাংবাদিকের। অর্ধশতাধিক হামলার টার্গেট হয়েছে আল জাজিরার সাংবাদিকরা। যুদ্ধের কয়েক মাস আগে জেনিনে হত্যা করা হয়েছিল সিনিয়র সাংবাদিক শিরিন আবু আকলেহকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। পুলিশি তাণ্ডবের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে অব্যাহত ইসরায়েল বিরোধী বিক্ষোভ। প্রশাসনের দমনপীড়ন উপেক্ষা করেই চলছে ক্যাম্পাসগুলোতে আন্দোলন। আন্দোলনকারীদের থামাতে দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালানো হচ্ছে ধরপাকড়, সরিয়ে দেওয়া হচ্ছে আন্দোলনকারী তাঁবু। বেশ কয়েকটি ক্যাম্পাসে ঘটেছে ছাত্র পুলিশ সংঘর্ষের ঘটনাও। যুক্তরাষ্ট্র জুড়ে চলা নজিরবিহীন ছাত্র আন্দোলন থামাতে এখন পর্যন্ত 40টির বেশি বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। আটক হয়েছেন 2000-এর বেশি শিক্ষক শিক্ষার্থী। বহিষ্কার করা হয়েছে বহু শিক্ষার্থীকে, তারপরও আটকে রাখা যাচ্ছে না তাদের। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়েছে বিক্ষোভ, প্রতিবাদ। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল ইসরায়েল বিরোধী আন্দোলনে। ক্রমেই স্পষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের দূরত্ব। ইসরায়েলকে একতরফা সমর্থন দেয়া থেকে সরে এসেছে ইউরোপের অনেক দেশ। তাতেই পশ্চিমাদের অভ্যন্তরে দেখা দিয়েছে ফাটল। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে বাণিজ্য সহ নানা ক্ষেত্রে চীনের সাথে ইউরোপের যোগাযোগ বাড়তে পারে। শি জিনপিংয়ের ইউরোপ সফরও দিচ্ছে তারই ইঙ্গিত। নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য রাষ্ট্র করার খসড়া প্রস্তাব গত এপ্রিলে আটকে যায় যুক্তরাষ্ট্রের ভেটোতে। মার্কিন প্রতিনিধি ভেটো দিলেও এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছিল ফ্রান্স, আর ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড।
প্রথমে ইসরায়েলকে অন্ধ সমর্থন দিলেও এখন পশ্চিমা অনেক দেশই গাজায় আগ্রাসন বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে। সংকট নিরসনে জোর দিচ্ছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে। এদিকে এখনও তেল আবিবের পক্ষে শক্ত অবস্থান বাইডেন প্রশাসনের, আর তাই ক্রমেই বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতবিরোধ। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বক্তব্যেও প্রকাশ পেয়েছে বাইডেন প্রশাসনের সাথে ইউরোপের দূরত্বের বিষয়টি। চারদিকে যখন যুদ্ধের দামামা, তখন নিজেদের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন প্রশাসনের ওপর নির্ভরশীলতা কমাতে চায় ইউরোপ, এমন মন্তব্য করেন ম্যাক্রন। আমাদের অবশ্যই অন্যান্য দেশের সাথে অংশীদারিত্বমূলক সম্পর্ক অব্যাহত রাখতে হবে, অর্থাৎ এমন একটি ইউরোপ তৈরি করতে হবে যা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল নয়। বিশ্বের সব অঞ্চলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এদিকে ইউরোপের সাথে যোগাযোগ বাড়ছে চীনের। এরই মধ্যে অঞ্চলটির বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর তোড়জোড় শুরু করেছে বেইজিং। রাষ্ট্রীয় সফরে বর্তমানে প্যারিস অবস্থান করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরে সার্বিয়া ও হাঙ্গেরিও যাবেন তিনি। ইউরোপের সব দেশই চীনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এবং সুসম্পর্ক রাখতে চায়, কারণ চীন এখন বাণিজ্যের জন্য একটি দারুণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। ফ্রান্সের জন্য চীনের সাথে সম্পর্ক মজবুত করা গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের মধ্যে সম্পর্কের এই টানাপোড়েনে সবচেয়ে বেশি লাভবান হবে চীন, আর এমনটা হলে ইউরোপে মার্কিন আধিপত্যকেও চোখ রাঙাবে বেইজিং। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গেল সপ্তাহে ইউক্রেনের অন্তত 25টি অস্ত্র ঘাঁটি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবারও ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আক্রমণ করেছে পুতিন বাহিনী। 24 ঘন্টায় দুপক্ষের মধ্যে সরাসরি যুদ্ধ হয়েছে প্রায় 80টি স্থানে। দাবি, ধ্বংস হয়েছে ইউক্রেনের একাধিক গোলাবারুদ ডিপো, অস্ত্রাগার ও পরিবহন অবকাঠামো। জানানো হয় হামলায় ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন। পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেনও। দেশটির সেনাবাহিনী জানায় রাশিয়ার একাধিক কমান্ড পোস্টে জোরালো আক্রমণ করেছে ইউক্রেনের সেনারা। হামলার শিকার হয়েছে গোলাবারুদের গুদাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত হওয়ার ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মার্কিন পুলিশ বিভাগ। হত্যাকাণ্ডের 1 মাসেরও বেশি সময় পর শুক্রবার পুলিশের বডি ক্যামেরায় ধারণকৃত ফুটেজটি প্রকাশ করা হয়। এতে দেখা যায় বাংলাদেশি ওই তরুণ কাঁচি হাতে ছুটে আসলে প্রথমে টিজার গান চালায় পুলিশ। এতেও ক্ষান্ত হয়নি, চালায় গুলিও। গত 27 মার্চ নিউ ইয়র্ক সিটির ওজন পার্কে হয় এই হত্যাকাণ্ড। নিহতের বাবার অভিযোগ, ছেলে মানসিক ভারসাম্যহীন এবং নিরপরাধ জানার পরও বিনা কারণে গুলি চালিয়েছে পুলিশ। এই ঘটনার পর থেকেই পুলিশের বডি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবি জানিয়ে আসছিল নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটি। ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 6টা পর্যন্ত। তৃতীয় দফায় ভোট হবে 12টি রাজ্যের 94 আসনে। এসব আসনে বিপরীতে লড়বেন 1351 জন প্রার্থী। পশ্চিমবঙ্গের 4 আসন, জঙ্গিপুর, উত্তর ও দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদে হবে ভোট। এ দফায় গুজরাটের গান্ধীনগর থেকে লড়বেন হেভিওয়েট প্রার্থী দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। রাজ্যের 25টি আসনে হবে নির্বাচন। প্রার্থী মারা যাওয়ায় ভোট হবে না সুরাট আসনে। 7 দফা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয় 19-26 এপ্রিল। প্রথম ধাপে 102 এবং দ্বিতীয় ধাপে 89টি আসনে হয় ভোট গ্রহণ। 4 জুন প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল। বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, কাল তো লোকসভা নির্বাচনে তৃতীয় ধাপের লোকসভা নির্বাচন, একটু জানাবেন আসলে সার্বিকভাবে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? ভোটারদের মধ্যে নিশ্চয়ই ব্যাপক উৎসাহ উদ্দীপনাও কাজ করছে, একটু জানাবেন বিস্তারিত। যে নির্বাচন অর্থাৎ তৃতীয় দফার নির্বাচন 93টি কেন্দ্রে কিন্তু নির্বাচন। গতকাল যে আগামীকাল যে নির্বাচন রয়েছে তাতে যেমন হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির প্রার্থী অমিত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এছাড়া মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী রয়েছেন শিবরাজ সিং চৌহান।
এরকম কিন্তু অনেকে রয়েছেন এই 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 দফায়, এবং ব্যাপক নিরাপত্তার মধ্যে কিন্তু এই অর্থাৎ ৩য় দফা নির্বাচন চলবে। প্রায় এছাড়া এর সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের ৪টি আসন, মালদা উত্তর, দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই ৪ আসনকে ঘিরেও কিন্তু যথেষ্ট কড়া নিরাপত্তা কিন্তু এখানে ইতিমধ্যেই জারি করা হয়েছে। যেমন ৩৩৪ কোম্পানি আবার সেনা মোতায়েন করা হয়েছে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য, এবং যে ভোটার রয়েছে এই ৪ কেন্দ্রে ৭৩,৩৭,৬৫,৬৫১ জন। স্বাভাবিকভাবেই কিন্তু এই আগামী দিনের নির্বাচন, যেমন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির প্রধান প্রচারের মুখ অর্থাৎ প্রধানমন্ত্রীর পরের মুখী হচ্ছে অমিত শাহ, তার ভাগ্য নির্ধারণ হবে কিন্তু আগামীকাল। যেহেতু সিএ এনআরসি অনেকগুলো বিষয় রয়েছে এই নির্বাচনের বিভিন্ন দল অর্থাৎ শাসক দল এবং বিরোধী দল সবার প্রচারের হাতিয়ার হয়ে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আগামীকাল সকাল যে 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই নির্বাচন ভোট গ্রহণ করা হবে। দেশের সর্বত্র প্রখর যে দাবদাহ চলছে, সেই দাবদাহকে উপেক্ষা করে কিন্তু মানুষ এর আগের অর্থাৎ ২য় দফায় যে ভোটদান হয়েছে সেটা কিন্তু ৬০% নিচে, সেটা নিয়ে কিন্তু যে জাতীয় নির্বাচন কমিশন খুবই চিন্তিত ছিল। সেটাকে যাতে এই ৩য় দফায় ভোটের পার্সেন্টেজ অর্থাৎ ভোট দানের সংখ্যা যাতে বৃদ্ধি পায়, সেদিকে নজর রাখছে জাতীয় নির্বাচন কমিশন। অনেক ধন্যবাদ সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন ভারতের ৩য় দফার লোকসভা নির্বাচনে খবরাখবর। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরপ্রদেশের অযোধ্যায় রোড শো করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার রাম মন্দির এলাকার প্রায় ২ কিলোমিটারের রাস্তা জুড়ে রোড শো করেন তিনি। শোতে অংশ নেন কয়েক হাজার মোদী সমর্থক। ২ কিলোমিটার রাস্তার মোট ৭৫টি স্থানে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভক্ত সমর্থকরা। এ সময় তাঁর সাথে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এর আগে রাম মন্দিরে পূজা দেন মোদী। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে মন্দির চত্বরে মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। উত্তরপ্রদেশে ৭ দফায় ভোট হচ্ছে মোট ৮০টি আসনে। অযোধ্যায় ভোট হবে আগামী ২০ মে। অযোধ্যায় সংসদ সদস্য লাল্লু সিংকেই ফের প্রার্থী করেছে বিজেপি। কানাডায় শিখ নেতা হরদীপ সিং হত্যাকাণ্ডের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। জড়িত সন্দেহে ৩ ভারতীয় আটক ইস্যুতে এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দাবি স্বাধীন ও শক্তিশালী কানাডার বিচার ব্যবস্থা জানান শুধু গ্রেফতার নয়, নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই নিশ্চিত করা হবে সুষ্ঠু তদন্ত। ট্রুডো বলেন কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায়ের মানুষরাও দেশটির অংশ, তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব প্রশাসনের। প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শও দেন তিনি। গত শুক্রবার হরদীপ সিংকে হত্যার দায়ে গ্রেফতার করা হয় ৩ ভারতীয় নাগরিককে। অভিযোগ ভারতীয় সরকারের সাথে যোগসাজশ আছে গ্রেফতারকৃতদের। এদিকে শিখ নেতা হত্যাকাণ্ড নিয়ে কানাডার পদক্ষেপ পুরোটাই রাজনীতির মারপ্যাচ বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দাবি দিল্লির কোনো সম্পর্ক নেই এই ঘটনার সাথে। অনুপ্রবেশের দায়ে ভারতের ত্রিপুরায় আটক হলো ৫ শিশু সহ ১৬ বাংলাদেশি। গোপন তথ্যের ভিত্তিতে ২টি পৃথক অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে টিকিট, কোভিড টিকাদানের নথি এবং কিছু বাংলাদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। ধলাই জেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় ৩ শিশু সহ ১১ বাংলাদেশিকে। তাছাড়া স্থানীয় রেল স্টেশন থেকে আটক করা হয় ২ শিশু সহ আরও ৫ জনকে। জানা গেছে ৩ বছর আগে ভারতে প্রবেশ করেছিল তারা, তারপর চাকরির সন্ধানে চলে যায় বেঙ্গালুরু, ঘুরে কয়েকটি রাজ্যে। বর্তমানে পুলিশে হেফাজতে রাখা হয়েছে আটককৃতদের। তাদের সবার বাড়ি বরিশাল। আরও ভয়াবহ হচ্ছে ব্রাজিলের বন্যা পরিস্থিতি। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জন, নিখোঁজ শতাধিক মানুষ। রোববার রেকর্ড পরিমাণে বেড়েছে নদীগুলোর পানি। শোচনীয় অবস্থা রিও গ্রান্দে দো সুল রাজ্যের। এখনও পানিবন্দী হাজার হাজার মানুষ। ১ সপ্তাহ ধরে চলা বন্যায় এরই মধ্যে তলিয়েছে রাজ্যের ২/৩ বাস্তুচ্যুত হয়েছেন ১,১৫,০০০ বেশি বাসিন্দা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১৬,০০০ নাগরিককে। প্লাবিত প্রায় ৫০০ শহর, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ সহ বহু স্থাপনা। ভেঙে পড়েছে গোটা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন অঞ্চলে ঘটেছে ভূমিধস, যে কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। রোববার ২য় দফায় রাজ্যের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন প্রেসিডেন্ট লুলা ডি সিলভা।
অস্কার জয়ী চলচ্চিত্র টাইটানিকের ক্যাপ্টেন স্মিথ চরিত্রে অভিনয় করা বার্নার্ড হিল আর নেই। রোববার ভোরে ৭৯ বছর বয়সে মৃত্যু হয় ব্রিটিশ এই তারকার। মৃত্যুর সময় পাশে ছিলেন তার সঙ্গী অ্যালিসন ও ছেলে গ্যাব্রিয়েল। ৭০ ও ৮০ দশকে ব্রিটিশ অনেক জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেছেন বার্নার্ড। তার বিখ্যাত কাজগুলোর অন্যতম দ্য স্করপিয়ন কিং, গান্ধী, শার্লি ভ্যালেন্টাইন, তবে সবচেয়ে আলোচিত লর্ড অফ দ্য রিংসের কিং থিওডেন চরিত্রটি। বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করা টাইটানিক ছবির ক্যাপ্টেন স্মিথ সিরিজ চরিত্রটিও আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। সবশেষ কাজ বিবিসি প্রযোজিত টিভি সিরিজ দ্য রেসপন্ডার, যার সম্প্রচার শুরু হয় রোববার তার মৃত্যুর দিনেই। বার্নার্ড হিলের মৃত্যুতে শোকাহত হলিউড। যমুনা আইডিয়াসকে পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।